Assalamu alaikum and good evening, everyone. Am I clearly audible? Yes, Okay. So, I hope you have already seen a slide mentioning English debate. So, at the very outset of the class, firstly, I want to make sure one thing. Do you guys really habituated with this topic? Or have you ever yes, joined really some happy. English And debate or any I Bangla think, debate? yes, we're really happy. I think it is very essential for our improving speaking and others. Okay, because normally when we practice public speaking topic, in some cases we have talked about IELTS Q card or in the GRE words. Okay, and in our previous classes we have covered the presentation topic also. Okay, so English debate is the another term where you can speak or raise your voice in your own idiometric way, in your own logical way. Okay, so আলটিমেটলি ডিবেটটা আমরা একটু দেখার চেষ্টা করব যেটার থ্রুতে আমরা একটু ভালো প্ল্যাটফর্ম পাবো যেখানে উই ক্যান ইমপ্রুভ আওয়ার স্পিকিং লেভেল। ওকে, সো নর্মালি যদি আমরা শুরু করি ইংলিশ ডিবেট সম্পর্কে এটার নিয়ম কানুন বোঝা, এটা অ্যাজ ইট ইজ আমরা যেভাবে বাংলা ডিবেট করেছি, বাংলা বিতর্ক যা, ইংলিশ বিতর্কটাও জাস্ট আমাদের মিডিয়ামের ভার্সন স্যার, এখানে আহামরি কোনো চেঞ্জেস নাই। ওকে, সো আমরা ইংলিশটাই কন্টিনিউ করি, এটাই আমাদের ইটস অলসো অ্যাপ্লিকেবল ফর আওয়ার বাংলা ডিবেট অলসো। ওকে, সো এখন প্রশ্ন যদি এরকম হয় যে আসলে আমরা ডিবেট কেন করব, এনি আইডিয়া ডিবেটের রিজনটা আসলে কি, কেন ডিবেটের প্রয়োজনটা আসলে কি, কেন মনে করেন ডিবেট নট ফর জাস্ট লার্নিং ইংলিশ। ওকে, বাংলা বিতর্কটাই আসলে আমাদের কেন দরকার? ভাই, আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আসলে বিতর্ক বিষয়টা হচ্ছে যে একটা টপিক নিয়ে সেখানে যুক্তি তুলে ধরা যে এই টপিকটা আমি কেন গ্রহণ করব আর এই টপিকটা আমি কেন বর্জন করব, এই টপিকের উপকারিতা কি আর অপকারিতা কি, আর এই টপিকটা গ্রহণ করলে বা এই জিনিসটা নিয়ে কথা বলতে গেলে বা এটার সমাজে ইম্প্যাক্টটা কি হবে বা দেশের ইম্প্যাক্টটা কি হবে, এর ক্ষতি কি উপকার কি, এই বিষয়গুলোকে একটা ফাইন্ড আউট চলে আসে, মানে একটা কি বলে একটা মানে সলিউশন চলে আসে, যার জন্য আসলে প্রত্যেক একটা বিষয় নিয়ে দুইজনের যুক্তি উপস্থাপন করার মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট যুক্তিটা আসলে বের হয়ে আসে যে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এরকম এটা আমার পার্সপেক্টিভ আর কি। ওকে, বিষয়টা আসলে এরকমই, কিন্তু এখানে খুব অ্যালার্মিং একটা বিষয় হলো যে ধরেন আমাদের এমন অনেক টপিকে ডিবেট করতে হয়েছে বা ডিবেট করতে হয় যেখানে আপনি টপিক দেখে অনেক সময় আপনি হেসে ফেলবেন যে এই টপিকে আবার কিভাবে বিতর্ক হয়। আপনি আরো চমকে যাবেন যে এখানে যে টিমটা যত বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারবে দেখবেন যে আসলে সেই টিমটাই জিতে যাচ্ছে। দিন শেষে কিন্তু টপিকটা জিতে না। ওকে, দ্য ওয়ে ইউ আর স্পিকিং, দ্য ওয়ে ইউ আর ডিবেটিং, এটা আসলে ম্যাটার করে। যেটা আমরা বিভিন্ন সময় ধরেন আদালতগুলোতেও দেখি। ক্রাইমটা আসলে কি হয়েছে এটা অনেকাংশে ডিপেন্ড করে যে কেমন শাস্তি হবে, এটার সাথে অনেক বেশি সম্পর্ক আছে এখানে লয়ারটা আসলে কে, সে কিভাবে পুরো বিষয়টাকে প্রেজেন্ট করছে। সো সবকিছু মিলায়া দিন শেষে আমরা অবশ্যই তর্ক করব, কিন্তু এটা হলো যুক্তি নির্ভর যে তর্ক, সেটাই হলো বিতর্ক। অ্যান্ড নাও উই হ্যাভ সিলেক্টেড দ্য মিডিয়াম অ্যান্ড ইটস ইংলিশ। ওকে, সো ডেফিনেটলি আমরা খুব সংক্ষেপে যাব। এখান থেকে আমরা দেখি যে এটা একটা স্ট্রাকচার ডিসকাশন আমরা বলছি, যেখানে দুইটা পার্টি থাকবে, কেউ এটার এগেনস্টে বলবে, কেউ এটার পক্ষে বলবে। ওকে, এখানে আমাদের প্রপোজিশন এবং অপোজিশন নামে দুইটা টিম থাকবে। আপনি কথা বলবেন বেসড অন ইওর লজিক, ইওর এভিডেন্স অ্যান্ড পারসুয়েশন। এখানে আপনি আর্গুমেন্ট দিতে পারবেন, এখানে রিবার্টাল সেশন থাকবে এবং এখানে আপনি কনক্লুড করবেন। এবং পুরো বিষয়টা আসলে ডিপেন্ড করবে কিভাবে আপনি জাজড হবেন। এটা আপনার কন্টেন্ট, যেটা আমাকে বলেছি আমরা দ্য ওয়ে ইউ আর স্পিকিং, সেটা হলো স্টাইল এবং স্ট্র্যাটেজি। ওকে, হাউ ইউ প্রেজেন্ট ইউর টপিক, ওকে, হাউ ইউ আর ক্লিয়ারিফাইং এভরিথিং। সো এখানে যদি আমরা পারপাস বলি, ওই যে ওইটাই, যে আমরা আমাদের স্ট্রং আর্গুমেন্ট গুলো তুলে ধরবো, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এখান থেকে ক্রিয়েট হবে, স্পিকিং স্কিল আমাদের বাড়বে, বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থেকে আমরা একটা বিষয়কে আসলে দেখতে শিখবো। পাশাপাশি রেসপেক্টফুল ডিসএগ্রিমেন্ট। ওকে, not all the people will be agreed with you, but how can you make sure your response and respect to them? Debate is a great platform to practice that. ওকে, এখানে যেটা হতে পারে সেটা হলো আমাদের নর্মালি বাংলা বিতর্কের মতো এখানে মোশন থাকবে, যেখানে আমাদের টপিক, যে টপিকে আমাদের বিতর্ক করতে হবে, যেমন আমরা বাংলায় যেটাকে বলেছি যে এই সংসদ মনে করে যে, এখানে ঠিক সেম বিষয়টাই দিস হাউস, এই হাউসটাই আসলে সংসদ। দিস হাউস বিলিভস দ্যাট সোশ্যাল মিডিয়া ডাজ মোর হার্ম দ্যান গুড। এখানে জাস্ট খুব কমন একটা টপিক আমরা রেখেছি যে এই সংসদ মনে করে যে
যে সোশ্যাল মিডিয়া যেটা, সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, এটা আসলে আমাদের ভালোর চেয়ে ক্ষতিই এটাতে বেশি। এখন প্রপোজিশন যেটা হবে, এখানে তার মানে পক্ষে, দে সাপোর্টস দ্য আইডিয়া, অ্যান্ড অপোজিশন দে রিজেক্ট দ্য আইডিয়া। অ্যান্ড ফর ইনশিওরিং হোয়াই ইউ আর সাপোর্টিং দ্যাট, আপনি সেটা রিজন তুলে ধরবেন, এবং যারা অপোজিশন পার্টিতে যারা থাকবে তারা কেন এটার বিরোধিতা করছে তারা সেই বিষয়গুলো তুলে ধরবে। ওকে, সো নর্মালি আমরা যে ডিবেটগুলোর সাথে আমরা নর্মালি অভ্যস্ত, এগুলো আসলে পার্লামেন্টারি ডিবেট। আমরা যদি আরো বেশি স্পেসিফিক্যালি বলি এটা, তাহলে ওইটা হলো এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। ওকে, এখন বিশ্বে আসলে অনেক ধরনের ডিবেটের ফর্ম আছে। এটা পার্লামেন্টারি ডিবেট হতে পারে যেখানে দুইটা পক্ষ থাকবে, হ্যাঁ, এখানে কারা কারা থাকবে, কার কি রোল, এবং আরো কি কি পপুলার ফরম্যাট আছে। তো এশিয়ান পার্লামেন্টারি হতে পারে, ব্রিটিশ পার্লামেন্টারি হতে পারে। ওকে, আরো যেটা হতে পারে সেটা হলো লিঙ্কন ডগলাস। হ্যাঁ, এখানে যেমন আমরা পার্লামেন্টারি ডিবেটে 1-to-1 ডিবেট হয়েছে, লিঙ্কন ডগলাসে যেটা হয় পার্লামেন্টারিতে যেটা টিম, একটা টিম ভার্সেস আরেকটা টিম, when you're talking about the Lincoln Douglas debate, here we'll get the 1-to-1 format. ওকে, এবং এখানে আপনি কথা বলেন ভ্যালুস নিয়ে, ফিলোসফি নিয়ে, লজিক নিয়ে। ওকে, যেমন একটা মোশন হইতে পারে, সিভিল ডিসঅবিডিয়েন্স ইজ এ ডেমোক্রেসি, ইন আ ডেমোক্রেসি ইজ মোরালি জাস্টিফাইড, and do you really agree with the statement or not? If the answer is yes, okay, go for the proposition. If you don't agree with the situation, with the statement, you are the opposition. ওকে, সো এখানে 1-to-1 ডিবেট হয়। আমরা এখানে একটা ফিগার দেখছি, ওখানে কিন্তু দেখেন দুইজন আছে। ওকে, থার্ড ওয়ান হলো পাবলিক ফোরাম ডিবেট, এটা পিএফ বলে। এটা হলো 2 স্পিকারস পার সাইড, দুইজন করে টিমে থাকবে, তারপর বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে। যেমন এখানে মোশনটা ঠিক পার্লামেন্টারি ডিবেটের মতোই হইতে পারে, যে সোশ্যাল মিডিয়া ডাজ মোর হার্ম দ্যান গুড। আরো অনেক ফর্ম আছে, যেমন হলো পলিসি ডিবেট। এখানে ওই যে 2 ভার্সেস 2, এখানে বিভিন্ন পলিসি নিয়ে আপনি আসলে কথা বলবেন। এটার বিপরীতে আপনাকে তুলে ধরতে হবে এভিডেন্স, বিভিন্ন ডাটা, রিসার্চ, বিভিন্ন রিসার্চের ফাইন্ডিংস, টেকনিক্যাল টার্মস। যেমন এখানে একটা মোশন যে দ্য গভর্নমেন্ট শুড ব্যান ফসিল ফুয়েল কার্স বাই 2035। ওকে, সো এই যে এখানে when you are working, maybe you are working under the Ministry of Environment. Okay, so এই এনভায়রনমেন্টের আন্ডারে হোয়াট আর দ্য পলিসিস ইউ আর অন দ্য ওয়ে টু আন্ডারটেক বাই ইয়োর গভর্নমেন্ট, এটা আসলে ম্যাটার করবে। অথবা এই ইস্যুসগুলো ধরেন আরো উঠে আসতে পারে, যেমন ধরেন আমাদের কপ কনফারেন্স হয়, কনফারেন্স অফ পার্টিস, কপ 26, 27, 28ও মনে হয় হয়ে গেল। সো এই যে বিভিন্ন পলিসিতে হাউ ইউ উইল ইন্টিগ্রেট ইনটু ইয়োর কান্ট্রিজ পলিসি, এই বিষয়গুলো এখানে আসলে ম্যাটার করে। পলিসিতে কি চেঞ্জ আসবে, এটা হলো পলিসি ডিবেট। তারপর এক্সটেম্পোরানেস ডিবেট, এটা হলো যে আমরা যেমন এক্সটেম্পোর স্পিচ নিয়ে কথা বলেছি এর আগে, ইউ ডোন্ট গেট দ্য টাইম ফর ইয়োর প্রিপারেশন, জাস্ট ওই যে ডিবেটার্স গেট দ্য টপিক রাইট বিফোর দ্য ডিবেট। আপনি এটার থেকে আগে থেকে প্রিপারেশন নেবেন, আগে থেকে আপনি সবকিছু রেডি করে রাখবেন। দ্য সিচুয়েশন ইজ নট লাইক দ্যাট। এখানে জাস্ট ডিবেটের আগে আপনাকে আগে আগে টপিকটা দিয়ে দেওয়া হবে। এবং যখন আমরা পার্লামেন্টারি ডিবেট করেছি এবং যখন টিভি বিতর্কগুলো হয়, ওখানেও দেখবেন যে জাস্ট 1 ঘন্টা আগে আপনাকে টপিক দিয়ে দিবে, 30 মিনিটস আগে আপনাকে টপিক দিয়ে দিবে। আর এখানে যেটা এক্সটেম্পোর, এটা ধরেন আরো কম সময় দেয়। ওকে, সো আপনার আসলে কুইক থিঙ্কিং কেমন, ওভারঅল এইটা নিয়ে আপনার আইডিয়া কেমন, ওকে, এই বিষয়গুলো এখানে দেখা হয়। আরেকটা ফরম্যাট হলো ক্রস ফায়ার ডিবেট। এখানে অপোনেন্টস ক্যান ডিরেক্টলি কোয়েশ্চেন টু দেয়ার অ্যানাদার পার্টি। এটা একটা ইন্টারেক্টিভ ডিসকাশন হয়। ওকে, কনভারসেশনাল টাইপের, এটাকে বলা হয় অনেক সময় ফাস্ট পেসডও বলা হয়। কনভারসেশনাল কেন, আপনি জাস্ট 1-to-1 কথা বলতে পারছেন, যে এটা যদি এই হয় তাহলে এটা এটা আসলে কি রকম। হ্যাঁ, এটা পার্লামেন্টারি ডিবেটেও আছে, আপনি আসলে শুনতে পারবেন বিভিন্ন বিষয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর এমইউএন যেটা, মডেল ইউনাইটেড নেশনস, এখানে ইউ আর রিপ্রেজেন্টিং ইউর স্টেট। এখানে হাইলি ফোকাসিং টিমটা হলো সেটা ডিপ্লোমেসি, নেগোসিয়েশন অ্যান্ড গ্লোবাল ইস্যুস। আসলে ঠিক জাতিসংঘ যেভাবে কাজ করে, আমরা এমইউএন বলি মডেল ইউনাইটেড নেশনস, এটা আসলে ছায়া জাতিসংঘ। ওকে, সো এই বিষয়গুলো অনেকগুলো টাইপই হয়, কিন্তু দিন শেষে আমরা এশিয়ান পার্লামেন্টারি বা ব্রিটিশ পার্লামেন্টারিতেই আসলে থাকি। ওকে, এখন ধরেন যখন আমরা এই যে টাইপগুলো আমরা দেখলাম, আমাদের এখন স্পেসিফিক ফোকাস হলো পার্লামেন্টারি ডিবেটে। সেটা হলো ঠিক সেই ফর্মাল স্টাইলের একটা ডিবেট যেখানে আমরা ফলো করছি লাইক দা, এটা ইউকেতেও আছে যে পার্লামেন্ট, বাংলাদেশেও আছে। তো এখানে একটা প্রপোজিশন থাকবে, একটা অপোজিশন টিম থাকবে, কেউ এটার পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে। যেমন ধরেন, এবং যখনই পার্লামেন্টারি ডিবেট হবে, তখন যেমন বাংলায় আমরা বিতর্ক করছি সংসদীয় বিতর্কগুলোতে, যে এই সংসদ মনে করে যে যে কোনো টপিক এরকম হবে। ওকে, আর এখানে যেটা মোশন আমরা বলছি টপিককেই, এখানে ম্যান্ডেটরি থাকতে হবে
দিস হাউস বিলিভ দ্যাট, অথবা এই সংসদ এইটা করতে চায়, এই সংসদ এইটা ব্যান করতে চায়। যেমন দিস হাউস উড ব্যান সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, এই সংসদ মনে করছে যে না, ওই আপনি কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আপনি আসলে ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড হোয়াই ইউ আর এগ্রিড উইথ দ্যাট অ্যান্ড হোয়াই নট, ইউ হ্যাভ টু ক্লিয়ারিফাই, ইউ হ্যাভ টু প্রেজেন্ট। ওকে, অ্যান্ড এটা স্ট্রাকচার কেমন? এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে এখানে ধরেন আমাদের ৩ জন করে স্পিকার থাকবে, দুইটা পক্ষেই, যারা সাপোর্ট করছে অথবা যারা অপোজ করছে, এখানে ৩ জন করে স্পিকার থাকবে। এখানে আমরা একটু আলাদা করে দেই। দেখেন বাম পাশে যেটা আমাদের স্লাইড আছে, অর্ডার অফ স্পিকিং, এখানে দেখেন ঠিক ৬ জন স্পিকার আছে। তারপর রিপ্লাই স্পিচ, সেটা আমরা আলাদা করে বলছি। এখানে শুরুতে আছে প্রাইম মিনিস্টার। আপনারা ১ নাম্বারটা দেখেন, প্রাইম মিনিস্টার, আমি একটু মার্ক করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এরা একটা টিম, ডেপুটি প্রাইম মিনিস্টার তার টিমের আর একটা মেম্বার, এবং গভর্নমেন্ট হুইপ, ইনি হলেন এই টিমের থার্ড মেম্বার। বাকি আরো ২টা কালারের যারা আছে দেখেন, দেখেন প্রাইম মিনিস্টার উনি গভর্নমেন্ট পার্টি থেকে বিলং করবে। প্রাইম মিনিস্টার আসলে সরকার দলেরই হয়। ওকে, আচ্ছা, ডেপুটি প্রাইম মিনিস্টার ওই যে আমরা যাকে মন্ত্রী বলছি, সংসদের ভিতরে আমরা যাদেরকে মন্ত্রী বলি, এবং গভর্নমেন্ট হুইপ যাকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বলি। এখানে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে সবাই আসলে ৭ মিনিট করেই সময় পাবে শুরুতে স্পিচ, এটা রিপ্লাই স্পিচ না বা রিবাটাল সেশন না। এখন আপনি টানা ৩ জন কথা বলবেন, নট লাইক দ্যাট। এই দলের একজন কথা বলবে, ওই দলের একজন কথা বলবে। তাহলে এই দলের যদি প্রাইম মিনিস্টার বলে, সে তো ক্যাপ্টেন, তো ওই দলেরও ক্যাপ্টেন বলবে, সে আসলে লিডার অফ দ্য অপোজিশন। তারপর ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, ওই দলের মন্ত্রী পরে এ কথা বলবে। তারপর এই দেশের মন্ত্রী শেষ, ওই দেশের মন্ত্রী শেষ। তখন আপনার কাজ হলো দুই দেশের যে মেম্বার অফ পার্লামেন্ট আছে, এমপি, যে গভর্নমেন্ট হুইপ এবং এখানে আছে অপোজিশন হুইপ, তো এদের একজন ওদের একজন, এইভাবে কন্টিনিউয়াসলি এখানে সাইমালটেনিয়াসলি চলবে। ৬ জনের স্পিকিং শেষ হওয়ার পর এখানে আসবে হলো রিপ্লাই সেশন। ওকে, রিপ্লাই সেশনের বিষয়টা হলো, যেমন এই ডিবেটগুলোতে আপনারা সবাই যারা এখানে আছেন, যারা ডিবেট করেছেন, দেখেছেন যে এখানে প্রাইম মিনিস্টার যে কোনো মোশন আসলে প্রপোজ করে একটা সংসদে, সেই আসলে উত্থাপন করে। সো এখানে প্রাইম মিনিস্টার সরকারি দল শুরু করে, কিন্তু যখন রিপ্লাই স্পিচ চলে আসে, রিবাটাল সেশন যখন চলে আসে, তখন এখানে অপোজিশন যে পার্টি সে আগে কথা বলে, তারপর গভর্নমেন্ট সেটার বিপরীতে কথা বলে, যে আসলে তার বক্তব্য আবার সে ৪ মিনিট সময় পাবে। এটাকে বলে যুক্তি খণ্ডন। এখানে গভর্নমেন্ট যে পার্টি থেকে যে ক্যাপ্টেন, যে প্রাইম মিনিস্টার, সেও আসলে এখানে ৪ মিনিট সময় পাবে। ওকে, এখন প্রত্যেকের রোলটা কি, এগুলো জাস্ট আমরা একটু রিকল করে দিই। আমার মনে হয় যে আপনারা এগুলোর সাথে পরিচিত যারা ডিবেট করেছেন। প্রাইম মিনিস্টারের কাজটা হলো ডিবেটটাকে জাস্ট উত্থাপন করা, যে আপনি আসলে কি নিয়ে ডিবেটটা করবেন, এই গ্রাউন্ডটা ক্লিয়ার করে দেয়া, পুরো বিতর্কটা যে চলবে আপনাদের শক্তির জায়গাটা কোথায়, সেই পুরো বিষয়টাকে স্ট্যান্ড করে দেয়া। তারপর সে একটা দুইটা বিষয় সে একটু ব্যাখ্যা করে যাবে। ওকে, তার দলের যে ডেপুটি প্রাইম মিনিস্টার, তার কাজ হলো সে যতগুলো সম্ভব পয়েন্ট সে এখানে আসলে ব্যাখ্যা করবে। পাশাপাশি সে আসলে তার প্রাইম মিনিস্টার নিজের দলের প্রধানমন্ত্রী যেটা বলে গিয়েছে সেটাকে আরো সাপোর্ট করবে, এবং অপর দলের যে লিডার অফ দ্য অপোজিশন, হ্যাঁ, আপনারা যখন প্রাইম মিনিস্টারের কথা বলা শেষ, তখন কিন্তু ওই দলের ক্যাপ্টেন কথা বলেছে, তো তারপরে আপনি আবার এই দলে ফেরত আসলেন, তার মানে কি অপর দলের ওই বক্তাকে আপনি আসলে তার বিষয়ে আপনি বিভিন্ন আর্গুমেন্ট দিতে পারবেন। তারপর এখানে সে চেষ্টা করবে হিউজ পরিমাণ সাপোর্টিং আর্গুমেন্ট দিতে। আচ্ছা, এই দলের শেষ বক্তা, এর কাজ কি? সে আসলে পুরো বিষয়টাকে সামারি করবে। আমাদের বাংলায় আমরা যেটাকে বলতাম যে ধরেন প্রত্যেকটা বক্তা, এখানে সবাই মাছ ধরে গিয়েছে, এই বক্তা এসে এনশিওর করবে যে মাছগুলো কি আসলে আমাদের থলিতেই পড়ছে কিনা, যে সবকিছু ঘুরায়ে, যে এই কারণেই তো আমার দেশে প্রাইম মিনিস্টার বলে, মানে আমার সরকার দলের প্রধানমন্ত্রী বলেছে যে এই কারণে এইটা, সুতরাং এই বিতর্কে এটা হলো এরকম। আপনি আরো বিভিন্ন ইস্যু টেনে নিয়ে আসবেন, নিয়ে আসে যে এই কারণেই আমরা আজকে এটার পক্ষে, এই কারণেই আমরা আজকে এটার বিপক্ষে, মানে ঘুরে ফিরে আপনাকে এখানে কাইন্ড অফ যে নিজের ঢোল নিজেই পিটাইতে হবে, যে কেন আমরা এই বিতর্কে এগিয়ে আছি। এবং আপনাকে অন্য দলের যে বক্তা যারা আছে, আপনি যখন এখানে তৃতীয় বক্তা হিসেবে কথা বলছেন, আপনার দলের অলরেডি কিন্তু ৪ জনের স্পিচ শেষ। তার মানে অন্য যে দুই জনের বক্তব্য আপনি শুনেছেন অন্য দলের, তাদেরকেও আপনি বিভিন্ন দিক থেকে ক্রিটিসাইজ করবেন। ওকে, এখানে ঠিক যেভাবে আমাদের গভর্নমেন্ট সাইডের বিতর্ক চলে, সেম ওয়েতেই অপোজিশন সাইডের বিতর্কও চলবে। এই দলের প্রধানমন্ত্রীর কাজ যেমন,
ওই দলের লিডার অফ দ্য অপোজিশনের কাজটাও সেরকম। এই দলের মন্ত্রীর কাজ যেমন ছিল, ওই দলের ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের কাজও তাই। এই দলের এমপির যেমন কাজ ছিল, ওই দলেরও এই যে এমপি অপোজিশন হুইপ তার কাজটাও আসলে ঠিক সেম ওয়েতেই যাবে। ওকে, রিপ্লাই স্পিচে যেটা হয়, এখানে ওই যে খুব শর্ট এবং পাওয়ারফুল সামারি স্পিচ দিতে হয়, যে পুরো ডিবেটটা তো এতক্ষণ চললো, ওকে, প্রায় 42 মিনিট দেখবেন ডিবেট এখানে শেষ হবে। শেষ হওয়ার পর আপনি ওভারঅল আপনার স্পিচটাকে আপনি আবার সাজাবেন, এবং এইটা আপনি সাজাবেন হলো জাস্ট 4 মিনিটের জন্য, জাস্ট 4 মিনিট। আর এখানে অপোজিশনের যে লিডার, সে আসলে প্রথমে কথা বলার সুযোগ পাবে। ওকে, তারপরে আপনি অ্যাজ আ গভর্নমেন্ট পার্টি আপনি কথা বলবেন। এটা করার পর নর্মালি যেটা হয়, আচ্ছা এই স্লাইডে আমরা যেটা দেখেছি সেটা হলো আপনাকে জাজ করা হবে কিভাবে। ওকে, এখন আপনার কন্টেন্ট গুলো কি কি, আপনি আসলে কি বলেছেন, আপনার এভিডেন্স কেমন ছিল, কেমন এক্সাম্পল দিয়েছেন, কি লজিক দিয়েছেন, কি ডেটা আপনি ইউজ করেছেন, সেগুলোর উপর মার্কিং হয়। স্টাইল, ওই যে বললাম, দ্য ওয়ে ইউ প্রেজেন্টিং। ওকে, এখানে আপনার কনফিডেন্স কেমন ছিল, ফ্লুয়েন্সি কেমন ছিল, আপনার ক্লিয়ারিটি কেমন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস কন্ট্রোল, আই কন্ট্রাক্ট, হ্যাঁ, যে আপনি সব বিষয়গুলো মেনটেন করছেন কিনা, অডিয়েন্সের সাথে আপনি আসলে কানেক্টেড হচ্ছেন কিনা। স্ট্র্যাটেজি, এই যে কিভাবে আপনি আসলে শুরু করলেন, আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল কিনা, কোঅর্ডিনেশনটা ঠিক ছিল কিনা। অনেক সময় গ্রাফটা মেইনটেইন হয় না, টিমের বক্তা একরকম বলে যাচ্ছে, আপনি আর এক রকম বলে যাচ্ছেন, তো পুরো বিষয়ে আপনি আসলে অর্গানাইজ করতে পেরেছিলেন কেমন। ওকে, সেটা একটা বিষয়। তারপর এখানে আমরা দেখি যে পয়েন্ট অফ অর্ডার বলে একটা বিষয় আছে। আসলে পার্লামেন্টারি ডিবেটে কয়েক ধরনের পয়েন্ট থাকে, একটা পয়েন্ট অফ অর্ডার, একটা পয়েন্ট অফ ইনফরমেশন, আর একটা হলো পয়েন্ট অফ প্রিভিলেজ। শুরুতে আমরা স্টার্ট করছি পয়েন্ট অফ ইনফরমেশন। যেমন আপনি যখন কোনো বিষয়ে জানতে চান, যে আপনি যে এইটা বললেন এটা আসলে তথ্যসূত্র কি, আপনি এটা আসলে কোথায় পেয়েছেন, অথবা আপনার মতে সোশ্যাল মিডিয়া যদি এত বেশি ক্ষতিই করে থাকে, তাহলে এই যে আমাদের কানেক্টিভিটি বাড়াচ্ছে এইটার বিষয়ে আপনি কি বলবেন। তো এই যে যে কোনো বিষয়ে আপনি আসলে প্রশ্ন করছেন, তখন আপনি এটা নিয়ে নতুন করে জানার জন্য একদম বক্তা বরাবর এই প্রশ্নটা করতে পারেন। পয়েন্ট অফ অর্ডার, এটা তুলতে পারেন যখন ধরেন কেউ রুলস ব্রেক করেছে, ওই দলের ধরেন প্রধানমন্ত্রী একটা কথা বলেছে, তার মন্ত্রী এসে এখন উল্টা কথা বলছে। ওই দলের প্রধানমন্ত্রী বলেছে যে সবার ধরেন 15 বছরের যারা ঊর্ধ্বে তাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়া উচিত। এই দলের মন্ত্রী এসে ধরেন সে বলছে যে না, সবাইকেই ব্যবহার করতে দেওয়া উচিত, তার বয়স যতই হোক। তা তারা তো স্ববিরোধিতা করছে। when they are creating the new rule which is contradicting to their own teammates, তখন আপনি পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন। অনেক সময় সময় বেশি, যে সময় সে এখানে স্পিকার তাকে বারবার অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরেও সে কন্টিনিউয়াসলি অতিরিক্ত সময় সে কথা বলে যাচ্ছে, তখন আপনি পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন, তখন আপনি পয়েন্ট পাবেন। ওকে, আপনার মার্ক বাড়বে। পয়েন্ট অফ প্রিভিলেজ, এই জিনিসটা হইল যখন কাউকে অপমান করা হয়, পার্সোনালি আনকমফোর্টেবল কোনো সিচুয়েশনে যখন কাউকে ফেলানো হয়, তখন এই পুরো বিষয়টাকে বলা হয় পয়েন্ট অফ প্রিভিলেজ। ওকে, যেমন ধরেন যে মানুষ স্পিকার, উনি আসলে যেভাবে কথা বলেন এটা তো গাধার মতো কথা বলে গেলেন, এইটা আসলে আপনি পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারেন। ওকে, সো আমার মনে হয় যে এটা আমারই এমন কঠিন কিছু না। তো জাস্ট এখানে একটা কমন প্ল্যাটফর্ম এই কারণে করে দেয়া যে ডিবেটের থ্রুতে আপনারা যাতে আরো সুযোগ পান পুরো বিষয়টাকে আরেকটু এক্সপ্লেইন করা। ওকে, আচ্ছা, দেন আমাদের আজকে যেটা আছে, আমরা যে জিআরই ওয়ার্ড দেখি, এখানে জিআরই ওয়ার্ড আছে হলো 5টা, অ্যাজ ইউজুয়াল হাউ উই মেড দ্যাট। জেলাস, উদ্দীপ্ত। ওকে, চাইল্ডগাইস্ট, এটা হলো সময়ের মন মানসিকতা, স্পিরিট অফ দ্য এজ। ওকে, দ্য থিং ইউ ক্যান ডু ইন ইউর জেনজি পিরিয়ড, ইয়াং পিরিয়ড, মেবি ইউ উইল নট ডু দ্য সেম থিং ইন দ্য অ্যাডাল্ট এজ। ওকে, তো সময়ের সাথে যে আমাদের মানসিকতার যে বিষয়টা সেইটা। তারপর জেফার, এটা হলো হালকা বাতাস। তারপর জেনিথ, শিখর, সর্বোচ্চ বিন্দু, এটাকে আমরা একমি বলতে পারি। জম্বি, মৃতপ্রায় ব্যক্তি। ওকে, আইএলটিএস এর যে কিউ কার্ড আমরা রেখেছি, যে ডিসক্রাইব আ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল অথবা একটা ট্রেডিশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন ইউর কান্ট্রি। আপনার কান্ট্রিতে আসলে কোন বিষয়টা ম্যাটার করে, এমন একটা ট্রেডিশন বা ফেস্টিভ্যাল নিয়ে আপনি কথা বলেন। এটা আসলে ফেস্টিভ্যালটা কখন হয়, হোয়াট ইউ ডু ডিউরিং ইট, ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, হোয়াট ইউ ডু নর্মালি। ওকে, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ ইউর সেলফ, সেটা আপনি দিবেন। হোয়াট ইউ লাইক অর ডিসলাইক অ্যাবাউট ইট। ওকে, আপনি এটা কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই দিস ফেস্টিভ্যাল ইজ ইম্পর্টেন্ট টু ইউ। ওকে, সো এই ছিল আমাদের হলো আজকের আইএলস এর কিউ কার্ড। দেন
ভোকাবুলারি ঠিক যেভাবে আমাদের 50টা ভোকাবুলারি এখানে সিলেক্ট করা, সেম ওয়েতে এখানে দেয়া আছে। আমার মনে হয় যে আপনারা দেখলে রিলেট করতে পারবেন এটা। জিল, জেলাস, জেনিথ, জেফার এখানে পুরো 50টা দেয়া আছে। যত এক্সাম্পল দেয়া আছে আপনারা প্র্যাকটিস করেন। আজকে পাবলিক স্পিকিং এর যে টপিকটা আমাদের রাখা, এটা হলো রোবোটিক্স ইন ডেইলি লাইফ। ওকে? সো নরমালি যেভাবে সাজানো, আমরা একটা পাবলিক স্পিকিং কে ৩ ভাগেই সাজাই। নরমালি টপিকটা দেখার পরেই ওইটাকে আমরা ক্লাসিফাই করব। যে হাউ ক্যান উই স্টার্ট দ্যাট? What will be included in our main body? And how can we end our conversation, our speaking, our presentation? ওকে? তো যেভাবে শুরু করতে পারি যে রোবোটিক্স এখানে কি বিষয় কানেক্টেড? রোবট। So robots are no longer just a part of science fiction, they are becoming the part of our daily life. ওকে? এটা এমন এমন কোনো জিনিস না যেটা আমরা শুধু বই পুস্তকে পড়ছি, বিভিন্ন জায়গায় শুনছি, not like that. It's a reality right now. It's highly connected to our daily life. এখান থেকে আমরা দেখাইতে পারি যে রোবট বলতে আমরা আসলে কি বুঝি, রোবোটিক্স জিনিসটাই কি। ওকে? এটা একটা ব্রাঞ্চ অফ টেকনোলজি যেখানে আমরা ডিল করি রোবটের ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন কেমন হবে। ইম্পর্টেন্স আছে? আছে। এটা আমাদের এফিসিয়েন্সি বাড়ায়। এটা আমাদের there are so many things where human can be indulged into so many dangerous situations, অথবা রিপিটেটিভ অনেক কাজ করতে হয় যেখানে হিউম্যানদের থাকাটা অনেকটা সময়ের অপচয়, টাইম কনজিউমিংও বটে। then you can easily use the robot there. Besides, it improves our productivity, it reduces the human error, and it improves the overall safety, which could bear the very positive impact on these circumstances. Okay? সো এখানে আমাদের এক্সাম্পল আছে? আছে। ডেইলি লাইফে এটা কেমন কাজে দেয়? যেমন আমাদের ভ্যাকুয়াম ক্লিনার হিসেবে সেখানে আপনি রোবট রাখতে পারেন। ওকে? লন মওয়ার্স, রোবোটিক কিচেন অ্যাপ্লায়েন্স এখানে বাইরের দেশগুলোতে আমরা এখন অনেক প্র্যাকটিস দেখছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্স করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল রোবট আমরা ইউজ করতে পারি। পাশাপাশি এডুকেশনের যে বিভিন্ন ধরনের বিষয়, either you want to code, you want to do something based on the STEAM skills and the problem solving issues, critical thinking issues, you can use the robot there. ওকে? অ্যাডভান্টেজেস আছে। এটা আমাদের hazardous, there are so many things which is regarded as the risk for the human being. You can easily use the robot there. It will save your time and the risk. Or you want to increase your efficiency, accuracy or productivity, you can increase that. পাশাপাশি এটা আমাদেরকে সাপোর্ট দেয় কিসের ক্ষেত্রে? হেলথ কেয়ারে দিতে পারে, ডিজাস্টার ম্যানেজমেন্টে দিতে পারে, অ্যান্ড এক্সপ্লোরেশনে দিতে পারে। চ্যালেঞ্জেস আছে? আছে। আমাদের অনেক ধরনের ইনিশিয়াল কস্ট এখানে যাবে, মেইনটেনেন্সে আমাদের সময় যাবে। তারপর জব ডিসপ্লেসমেন্ট, there are so many people, they are under threat. When robotics will come properly, maybe they lose their job. So it's a threat, definitely it's a threat, but আপনাদেরকে ব্যাকআপটাও রেডি করতে হবে। পাশাপাশি এটা আমাদের ইথিক্যাল কনসার্নটা স্টিল রয়ে যায়। তাইলে হোয়াট ক্যান ইউ ডু রাইট নাও? আমরা আসলে এখান থেকে যেটা করতে পারি যে রোবটের কাজগুলো আমরা শিখবো, পাশাপাশি টেকনোলজিকেও আমাদের ওয়েলকাম করতে হবে এবং এনশিওর করতে হবে যে এখানে আসলেও এথিক্যাল এবং রেসপন্সিবল ইউজটাই আমরা আসলে করছি। ওকে? এন্ড করতে পারি যেভাবে যে রোবোটিক্স এটা আমাদের ফিউচারিস্টিক কনসেপ্ট, ইটস নট লাইক দ্যাট, এটা আমাদের ডেইলি পার্টের অংশ। আবার আমরা যদি রেসপন্সিবলি রোবটটাকে ইউজ করতে পারি, উই ক্যান এনহ্যান্স প্রোডাক্টিভিটি, সেফটি অ্যান্ড কোয়ালিটি অফ আওয়ার লাইফ। শেষ করতে পারেন কিভাবে? থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড লেটস প্রিপেয়ার আওয়ারসেলফ টু লিভ অ্যান্ড ওয়ার্ক উইথ আ ওয়ার্ল্ড ইনক্রিজিংলি শেপড বাই রোবটস। ওকে? দিজ আর দ্য রিয়েলিটি, উই ক্যান নট স্কিপ দ্যাট। তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের ভোকাবুলারি আছে, ফ্রেজেস অ্যান্ড কানেক্টরস যেগুলো আছে সবগুলো যদি আপনি আপনার মতো করে ইউজ করেন, ঠিক এই টাইপের আপনি একটা স্যাম্পল অ্যান্সার দাঁড় করাইতে পারবেন। ওকে? তো যেহেতু আজকে উপস্থিতি কম, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সটেন্ড আওয়ার টুডেস সেশন। And now, if Jahida Sanjeev, if you want to summarize the session or provide the feedback regarding English debate or robotics in our daily life, so yes, you can. Do you want to speak, Zahid? Jahid Hasan, can you hear me? Yes, bro, I can hear you. Okay. So, do you want to speak regarding the topic robotics in our daily life or something based on English debate? Or is it for next day?
Which can I tell? Previous topic is e-governance, Okay, and today's topic is robotics in Bangladesh. this is your preference. Okay, you can speak either Okay, robotics in our daily life or e-governance. Just do which one you prefer. okay, I'm preferring topic e-governance Okay, because of this is my interested topic in e-governance as a student of the public administration. okay, Today's topic is e-governance in modern society. This is a very uh, crucial topics in modern society and today's world. In this topic, e-governance, first of all, e-governance, we should know that what is e-governance? There is two term uses and e and governance. First of all, e-governance, e means electronic governance, and governance means government activities, implementation, decision making, and others things. And e-governance means refers to the information and governance activities through ICT, information and communication technology, such as like government service uh, through through the record keeping service and birth registration and quick service and many other types of service including in e-governance. Why e-governance is important in today's world or in modern society? First of all, e-governance ensure transparency and ensure accountability in government activities. When we include it in governance service, uh, people can engage in the government decision making and can do feedback to the government for uh, each opinion and provide faster service and accessible quick accessible. People can anytime can access in the government service like taxation service, birth registration, or citizen certificate, and many others certificate. That's the need for any time when people can get, and it reduce corruption and minimizing the intervention into human intervention. And most of the important importance that it free from political interference. Sometimes, many times we see that in government office, the political parties, members or leaders are influencing the government activities. And in this e-governance system, it's free from political interference and it improving our service quickly to the uh, people. And it is very much modern service, and that reflect in the website and what can government do and what is the plan and what are the mission and visions, and there are many things in reflect in the government website that are ensuring transparency. Some examples of e-governance I previously tell, and others are it including the online telemedicine service and governance. Very sometimes government take initiative to mobile app for service and survey and others things. Such advantage of e-governance, and it saves our times and effort to citizens and officials that previously included in the importance of government service. And it tell us previously, I tell promotes transparency and reduce errors. Sometimes occurs errors, but the errors uh, quality by yours quantity is so much narrow, and it supports inclusive development and raising remote area. On the other hand, some are challenge for the e-governance. And today's in Bangladesh situations, lack of digital literacy knowledge among the citizens, and limited internet access in the remote area,
and cybersecurity threat and data privacy issues. And sometimes another challenges is highly initial cost for infrastructure and training. When we can launch our e-governance system properly, then we must have enough capable to training and development and literacy knowledge to the people, and create awareness about e-governance and how the people can get service using the ICT, information and communication technology. These are the challenges, and these challenges, how can we overcome? First of all, government should take a step to training and development programs, and increasing the awareness programs and literacy for citizens, and strengthening the internet and infrastructure development in the remote areas, and ensure cybersecurity, and providing good service, and ensure protection of cybersecurity laws, and ensure the people's data, people's or citizens' data brightly, and ensure the people's data are not leakage from others cybersecurity, from the hackers, and regular monitoring and feedback system included in the government service. These are the way to improve our government services. And in conclusion, e-governance make government faster service and transparent and more citizen friendly. By embracing digital tools, responsibility, and modern society can achieve efficient governments and inclusive development. And this inclusive development ensure needed and citizens participation, citizens engagement, and citizen interest, and government willingness. Then we can ensure our e-governance service in modern society, and we can develop our governance service in smoothly and smartly in digital. That's it. Thank you for listening me. Okay. Thank you, Zahid Hassan, for sharing your ideas regarding e-governance. And you have talked a lot, and in your speech, you tried to connect what does it mean, what are the advantages of that, and there are so many limitations there. You mentioned that. Okay. So, and at the end of your speech, you have also showed how can we overcome that and how it bears the overall positive impact to the overall situation. You just mentioned all of this way. সো থ্যাংক ইউ ফর শেয়ারিং এগেইন এবং ফ্রাঙ্কলি বলতে গেলে আপনার স্পিকিং এর উন্নতি একদম বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটাই জাস্ট ধরে রাখেন। আমাদের আজকে কিন্তু ২৬ নাম্বার লেকচার মানে হইলো আজকে যেহেতু আমাদের ডিবেট ছিল, আপনাদের শেষের দিকে উপস্থিতি কমে গেল। কিছু ব্যাচের পরীক্ষা শুরু হয়েছে। স্ট্যামফোর্ডের ওরাও পরীক্ষার এখন সবকিছু মিলে সিচুয়েশনটা এরকম। অনেকেই পরীক্ষার মধ্যে তারা জয়েন করতে পারলো না। তো আজকে ডিবেটটা রাখার উদ্দেশ্য এটাই ছিল যে যাতে আমরা এটা কিন্তু একদম লাস্ট টপিক, লাস্ট আমাদের লেকচার। ওকে? জি। তো আজকে এটা রাখার উদ্দেশ্য যাতে আমরা এরপর এটার উপর একটা ডিবেট করতে পারতাম। তো আপনাদের উপস্থিতি যেহেতু এরকম নাই এবং আনফরচুনেটলি আমাদের আরেকটা উদ্দেশ্যও ছিল যেটা হলো একটা সেমিনার করা যায় কিনা, একটা ক্যারিয়ার আড্ডা করা যায় কিনা। তো যেহেতু উপস্থিতি কম, তো এখানে আমাদের মনে হয় যে ওই দিকে গেলে আমরা এখানে সেশন স্পিকার হিসেবে যাকেই রাখি, একটা ওভারঅল একটা যদি ক্রাউড না থাকে, একটা সিগনিফিক্যান্ট যদি একটা অ্যামাউন্ট না হয়, তখন দেখবেন যে পুরো বিষয়টা আসলে খুব একটা বেশি মানে সিরিয়াস তার কাছেও লাগবে না। ওকে? আর এটা যদি আমরা ওপেন করে দেই সবার জন্য, তখন এটাও ধরেন আমাদের কমিটমেন্টের বাইরে। ওকে? তো সবকিছু মিলে আমাদের মনে হয় যে ইংলিশ ডিবেট যেইটা আপনাদের উপস্থিতি বেশি হলে যেটা আমরা কন্ডাক্ট করতে পারতাম সেটাও মনে হয় আমাদের স্কিপ করতে হচ্ছে। পাশাপাশি যে সেমিনারের কথা ছিল ক্যারিয়ার আড্ডা যেখানে লেখা ছিল দ্য থিং উই আর কমিটেড ফর, সেটাও মনে হয় না যে আমাদের উপস্থিতির অভাবে সম্ভব। ওকে? তো আমরা ২ দিনের একটা ব্রেক নিব ২ টা সেশনের এবং নেক্সট থার্সডেতে আমরা আমাদের লাস্ট লেকচারটা কন্টিনিউ করব। ওকে? আজকে তো ৮ তারিখ। আমাদের নেক্সট ধরেন হ্যাঁ, অক্টোবরের ১১ তারিখ, ১৩ তারিখ এবং ১৫ তারিখে আমাদের ৩ টা সেশন। তো ২ টা সেশনের জন্যই আমরা জাস্ট ব্রেক দিচ্ছি। যেটা আমাদের ক্যারিয়ার আড্ডা বা ইংলিশ ডিবেটের জন্য হতে পারত। আমরা নেক্সট ১৫ তারিখে আমাদের লাস্ট যে ক্লাসটা সেটা আমরা কন্টিনিউ করে ইনশাআল্লাহ কনক্লুড করে দিব। ওকে? সো আমি ম্যাটেরিয়ালসটা গ্রুপে দিয়ে দিচ্ছি। হোপফুলি তাহলে আমাদের ১৫ তারিখেই দেখা হচ্ছে। আর আমি ক্লাসের অ্যানাউন্সমেন্টও ওইভাবে গ্রুপে দিয়ে দিচ্ছি। So thank you for joining again. Hopefully see you again in the last class. Assalamu alaikum.
ইনশাআল্লাহ।